ডায়াবেটিসের জন্য ভেষজ প্রতিকার কথাটা আমরা প্রায় শুনি, তাই না? কিন্তু এগুলো কি আসলেই কাজ করে, নাকি শুধু মুখে মুখে ফেরা একটা কথা? চলুন আজ আমরা এই প্রতিশ্রুতির পেছনে ঠিক কী প্রমাণ আছে সেটাই খুঁজে দেখি। সারা বিশ্বে ভাবা যায় প্রায় ৪১৫ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিস নিয়ে জীবন কাটাচ্ছেন। এই সংখ্যাটা কিন্তু বিশাল, আর এটাই আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। কারণ প্রচলিত চিকিৎসার পাশাপাশি অনেকেই কিন্তু এখন এই ভেষজ উপাদানের দিকে ঝুঁকছেন। তো ডায়াবেটিস যেভাবে বাড়ছে তাতে অনেকেই যে বিকল্প চিকিৎসার দিকে ঝুঁকবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। পরিসংখ্যান বলছে ২০৪০ সাল নাগাদ প্রায় ৬৪২ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। এই যে একটা ভয়াবহ চিত্র, এটাই কিন্তু মানুষকে শত শত বছরের পুরনো গাছগাছরা ভিত্তিক সমাধানের দিকে ঠেলে দিচ্ছে। আর অবাক হওয়ার মতো বিষয় হল, ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে প্রায় ৭২.৮% মানুষই কোনো না কোনো ভেষজ প্রতিকার ব্যবহার করেন। বুঝতেই পারছেন এর জনপ্রিয়তা কতটা। আচ্ছা, মানুষের এই বিপুল আগ্রহকে পুঁজি করে ভেষজ পণ্যগুলো বাজারে আসছে কিভাবে? এদের মার্কেটিং কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন এই ছবিটা দেখুন, এগুলো ফ্লাভিয়া আয়ুর্বেদের কিছু পণ্য। এগুলোকে সরাসরি ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটা সলিউশন হিসেবেই কিন্তু বাজারজাত করা হচ্ছে। ওদের বিজ্ঞাপনে কি বলা হচ্ছে জানেন? প্রকৃতির বিজ্ঞান দিয়ে ডায়াবেটিসকে পুরোপুরি উল্টে দেওয়া সম্ভব। এটা কিন্তু অনেক বড় একটা দাবি। প্রশ্ন হল, এই দাবির পেছনে বৈজ্ঞানিক সত্যতা ঠিক কতটা? এইসব পণ্যে সাধারণত কয়েকটা পরিচিত ভেষজের নামই ঘুরে ফিরে আসে। করলা, গুড়মার, নিম, অ্যালোভেরা, নামগুলো আমাদের সবারই চেনা। কিন্তু বিজ্ঞানের চোখে এদের আসল কার্যকারিতা ঠিক কেমন? চলুন এবার সেটাই দেখা যাক। তো বিজ্ঞাপনের চটকদার জগৎ থেকে বেরিয়ে এবার আমরা সরাসরি ঢুকব ল্যাবের ভেতরে, দেখব গবেষণা ঠিক কী বলছে। শুরু করার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, আর সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণগুলোর মধ্যে এটা অন্যতম। সহজ করে বললে ব্যাপারটা হলো, শরীরের কোষগুলো ইনসুলিনের সিগন্যাল ঠিকমতো রিসিভ করতে পারে না, ফলে রক্তে চিনি জমতে থাকে, আর সেটাই সমস্যা তৈরি করে। বিষয়টা আরও ভালোভাবে বুঝতে চলুন অ্যালোভেরার ওপর করা একটা স্টাডি দেখি। এটা ২০০৮ সালে ডায়াবেটিসে আক্রান্ত কিছু ইঁদুরের ওপর করা হয়েছিল। এই টেবিলের ডেটাটা কিন্তু বেশ চমকপ্রদ। খেয়াল করুন, এখানে অ্যাথেরোজেনিক ইন্ডেক্স বা এআই বলে একটা কলাম আছে। সহজ কথায় এটা হলো হৃদরোগের ঝুঁকির একটা মাপকাঠি। এর মান যত কম হবে, ঝুঁকিও তত কম। আর এইচডিএল হলো আমাদের ভালো কোলেস্ট্রল, এর মান যত বেশি তত ভালো। এবার দেখুন, যে ইঁদুরগুলোকে অ্যালোভেরার নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের হৃদরোগের ঝুঁকি শুধু কন্ট্রোল গ্রুপের চেয়েই কমেনি, বরং প্রচলিত ওষুধ গ্লিবেনক্লামাইডের চেয়েও ভালো ফল দেখিয়েছে। আর তাদের ভালো কোলেস্ট্রলের মাত্রাও ছিল সবচেয়ে বেশি। বেশ অবাক করার মতো, তাই না? আচ্ছা, অ্যালোভেরার পর এবার আসি জিমনামা সিলভেস্টারের কথায়। এটাকে অনেকে চিনি ধ্বংসকারী বা গোরমার বলেও চেনে। চলুন দেখি ইনসুলিন রেজিস্ট্যান্সের ওপর এর প্রভাবটা ঠিক কেমন। এই দুটো গ্রাফের দিকে একবার তাকান। লাল রেখাটা হচ্ছে সেই সব ইঁদুরের যাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছিল, কিন্তু কোনো ট্রিটমেন্ট দেয়া হয়নি। দেখুন, সামান্য একটু গ্লুকোজ পেতেই তাদের রক্তে চিনি আর ইনসুলিনের মাত্রা কেমন লাগামছাড়াভাবে লাফিয়ে উঠেছে। আর পাশে অন্য রেখাগুলো হলো জিমনামা পাওয়া গ্রুপগুলোর। দেখুন তাদের শরীর পরিস্থিতিটা কত ভালোভাবে সামলে নিয়েছে। তার মানে এই গবেষণা থেকে এটা বেশ পরিষ্কার যে জিমনামা সিলভেস্টার ইঁদুরের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে বেশ ভালোভাবে বাধা দেয়। এমনকি এর কার্যকারিতা কিছু ক্ষেত্রে প্রচলিত ওষুধের প্রায় কাছাকাছি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। সত্যি বলতে সবচেয়ে জরুরি আর জটিল প্রশ্নটা হলো, যখন এই ভেষজগুলো প্রচলিত ওষুধের সাথে একসাথে ব্যবহার করা হয়, তখন ঠিক কি ঘটে? দেখুন, ভেষজ আর ওষুধের এই যে একসাথে কাজ করা বা ইন্টারঅ্যাকশন, এটা মূলত দুই ধরনের হয়। একটা হলো ফার্মাকোকাইনেটিক, আমাদের শরীর ওষুধ বা ভেষজটাকে কিভাবে প্রসেস করছে, শোষণ করছে বা শরীর থেকে বের করে দিচ্ছে। আর দ্বিতীয়টা হলো ফার্মাকোডাইনামিক, ওষুধ বা ভেষজটা আমাদের শরীরের ওপর ঠিক কী প্রভাব ফেলছে, তাদের কার্যকারিতা কি বাড়ছে, কমছে, নাকি অন্য কিছু হচ্ছে। যেমন ধরুন, রসুন রক্তে মেটফর্মিনের প্রভাব বাড়িয়ে দিতে পারে। আবার অ্যালোভেরা আর গ্লিবেনক্লামাইড একসাথে নিলে রক্তের শর্করা কমানোর ক্ষেত্রে বেশ ভালো ফল দেয়। কিন্তু অন্যদিকে কিছু গবেষণা বলছে জিমনামা আবার মেটফর্মিনের কার্যকারিতা কমিয়েও দিতে পারে, যেটা কিন্তু বেশ ঝুঁকির একটা বিষয়। তার মানে এই ইন্টারঅ্যাকশনগুলো আসলে একটা দুইধারী তলোয়ারের মতো।
একদিকে যেমন চিকিৎসার কার্যকারিতা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তেমনি অন্যদিকে রক্তে চিনি হঠাৎ করে খুব বেশি কমে যাওয়ার মতো খতরনাক পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এই ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এগোনোটা একদমই ঠিক না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম, আর ভবিষ্যতের পথটাই বা কি হতে পারে? দেখুন, এই আলোচনা থেকে একটা ব্যাপার একদম পরিষ্কার। ভেষজ প্রতিকারের জগৎটা বেশ জটিল। একদিকে আছে হাজার বছরের ঐতিহ্য, আর অন্যদিকে চোখ ধাঁধানো বিজ্ঞাপন। আর এর মাঝখানে আছে কিছু সম্ভাবনাময় বৈজ্ঞানিক গবেষণা, যেগুলো এখনও প্রাথমিক পর্যায়ে, আর তার বেশিরভাগই মানুষের উপর নয়, বরং প্রাণীর ওপর করা। তো গবেষণা যত এগোচ্ছে, এই পরিস্থিতিতে রোগী এবং চিকিৎসকরা কিভাবে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মধ্যে একটা নিরাপদ আর কার্যকর সেতু তৈরি করতে পারেন, এই প্রশ্নটাই কিন্তু আমাদের সবার সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে। Don't just control diabetes. Start correcting it naturally. Talk to an Ayurveda expert today for better sugar balance and a healthier life.